গত 24 ঘন্টায় রাজনীতিতে ব্যাপক একটা পরিবর্তন সাধিত হয়েছে এবং এই পরিবর্তনগুলো এত গুরুত্বপূর্ণ যে বিএনপির মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক ডক্টর খলিলুর রহমানকে নিয়ে উনি কেন পররাষ্ট্রমন্ত্রী হইলেন, তারেক রহমান কেন তারে পররাষ্ট্রমন্ত্রী বানাইলেন। দর্শক এক মিনিট সত্যি বলুন, আপনারাও কি বুঝতে পারছেন যে কিছু একটা বিশাল বদল হচ্ছে পৃথিবীতে? কারণ গত 24 ঘন্টায় যেটা ঘটেছে সেটা শুধু একটা বৈঠক না। আল্লাহ তাআলা বাঁচাই রাখুক আরো 2-10 বছর, আরো 2-4টা এরকম বাঘের বাচ্চা জন্ম দিয়া তারপর আল্লাহ তার হায়াত শেষ হোক, আমার কোনো খারাপ লাগবে না। এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এক কঠিন শিক্ষা দিতে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হঠাৎ করেই রাজনীতিতে আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা, এক কথা বলে আওয়ামী লীগ নিয়ে রাজনীতিতে তোলপাড়। আওয়ামী লীগ অনেকটা খুশি, কিন্তু মজা বুঝছে বিএনপি। জামাত শিবিরের জন্য এটা খুশি সংবাদ। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, প্রিয় জনতা, চাঁদাবাজি থেকে বাঁচতে হলে আমাদেরকে লড়াই করতে হবে, আর এই লড়াইয়ে আপনাদের সাথে মাঠে থাকবো আমি। এবার বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের বিরুদ্ধে। বিএনপি নেতাকর্মীরা জানান, রাষ্ট্রপতি চুপু মুখ খুলেছেন, ডক্টর ইউনূসকে উনি স্বৈরাচার দাবি করেছেন, বিকজ ওনাকে নাকি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি, এক ধরনের বন্দী করে রাখা হয়েছিল চুপু সাহেবকে। তারপরে আপনার সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল সরকার করেছেন, অনেকগুলো রদবদল হচ্ছে, মানুষের মিশ্র প্রতিক্রিয়া এই বিষয়গুলোর কাছে। ডক্টর ইউনূস যে কবে ক্ষমতা ছিলেন তিনি কিন্তু কোনো বড় বড় শিল্প গোষ্ঠী পাতা দেন। যখন তিনি ক্ষমতা ছেড়ে চলে গিয়েছেন তখনই তার বিরুদ্ধে নানান অভিযোগ, নানান কথাবার্তা আলোচিত হয়। এখন আবার এই ইউনূস সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তার বিরুদ্ধে চলতেছে নানান ষড়যন্ত্র। এই যে আমরা বইলা বেড়াইতাম না, বেইমানি করছে ডক্টর ইউনূস, বেইমানি করছে জুলাইয়ের সাথে। মহামান্য রাষ্ট্রপতি যে কথাগুলো বলছে, ওনার কথা থেকে বোঝা যায় যে ওনার শত্রু ছিল ডক্টর ইউনূস। তার অর্থ কি দাঁড়ায়? ডক্টর ইউনূসের শত্রু উনি, ওনার শত্রু ইনি। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমানকে কেন বর্তমান সময়ে জনাব তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী বানালেন? প্রিয় দর্শক, এই বিষয়টি ঘিরে অনেক বিশ্লেষক অনেকভাবে চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেছেন। প্রিয় দর্শক, পিনাকি ভট্টাচার্য তার একটি ভিডিওর মাধ্যমে তিনি উপস্থাপন করেছেন। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু জনাব তারেক রহমান ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে রদবদলের সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, সেই রদবদলে কিন্তু সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ফেঁসে যাচ্ছে, বা তার কিন্তু পদের উন্নতি না ঘটে আরো অবনতি ঘটছে। প্রিয় দর্শক, তাই বলছি, যারা এই ভিডিওটি অন করেছেন তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। গত 24 ঘন্টায় রাজনীতিতে ব্যাপক একটা পরিবর্তন সাধিত হয়েছে এবং এই পরিবর্তনগুলো এত গুরুত্বপূর্ণ যে এটি যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি কিছু সমালোচনাও উস্কে দিয়েছে। সমালোচনা উস্কে দিয়েছে এই কারণেই, রাষ্ট্রের এমন কিছু গুরুত্বপূর্ণ জায়গায় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হাত দিয়েছেন এবং পরিবর্তন এনেছেন, যে পরিবর্তনগুলো এই মুহূর্তে প্রয়োজন ছিল না, তবুও তিনি করেছেন। কারণ যেহেতু তারা অ্যাবসলিউটলি মেজরিটি নিয়ে তারা সরকার গঠন করেছে, সুতরাং এখানে তারা অনেক কিছু করতেই পারে। তাদের একটা প্ল্যান আছে, তাদের পরিকল্পনা মতো তারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের নিজেদের পছন্দের লোক বিভিন্ন জায়গায় বসাবে, এটি খুবই স্বাভাবিক, এটি তারা করতেই পারে। এখানে বিতর্কের কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। তবে যে জায়গাগুলোতে অত্যন্ত সুনামের সাথে কেউ কেউ দায়িত্ব পালন করছিল, সেখানে রদবদল অনেকেই এটি ভিন্ন চোখে দেখছে। আমরা সেনাবাহিনীতে যে রদবদলটা হয়েছে এইটা পরে আসছি, তার আগে চিফ প্রসিকিউটর যে পরিবর্তন করা হলো তাজুল ইসলামকে, তখন এই তাজুল ইসলাম কিন্তু একটি নাম ছিল না। তাজুল ইসলাম বাংলাদেশের আওয়ামী লীগের লোকজনগুলো বাদে বাকি সমস্ত মানুষের হৃদয়ের ভিতরে তিনি প্রবেশ করেছিলেন। তিনি মানুষের হৃদয়ের রক্তক্ষরণ থামানোর জন্য চেষ্টা করছিলেন। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে নিরলস পরিশ্রমের মাধ্যমে সমস্ত অপরাধীদেরকে তিনি আইনের আওতায় আনার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং এক্ষেত্রে তিনি অনেকটা সফলও হয়েছেন। এমনকি সেনাবাহিনীর ভিতরে যে গুটি কয়েক অপরাধী ছিল, এই অপরাধীদেরকেও তিনি ছাড় দেন নাই। ধারণা করা হচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা এটাই মনে করছে যে সেনাবাহিনীর ভিতরে যে কয়জনকে তিনি গ্রেপ্তার করিয়েছেন, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করেছেন, এদেরই একটা কারসাজিতে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন তিনি সরাসরি বিএনপির লোক। যদিও তাজুল ইসলামের ব্যাপারেও এই কথাটি প্রযোজ্য যে তিনিও একটি রাজনৈতিক মতাদর্শ ধারণ করতেন, তবে তিনি দলমতের ঊর্ধ্বে থেকে কাজ করতে পেরেছেন। আমিনুল ইসলাম নিয়োগ পাওয়ার পরেই তিনি একটি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের এখানে আমাদের একটু খটকা লেগেছে। তিনি বলেছেন, যারা নিরপরাধী, যারা অপরাধ করে নাই, তাদেরকে হয়রানি করা হবে না। এইখানেই কিন্তু খটকাটা লুকিয়ে আছে, এইখানেই আমাদের সন্দেহ জাগে, কে অপরাধী আর কে অপরাধী না। এই সংজ্ঞার ভিতরে ফেলেই বিরাট ডিলিংস এর মাধ্যমে তাদেরকে পার করিয়ে দেওয়া হবে। সেনাবাহিনীর ভিতরের যে গুটি কয়েক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, এদেরকে খালাস দেওয়া হবে। এটি আপনারা লিখে রাখেন। অধিকাংশকে এই খালাসটা দেওয়া হবে কিসের মাধ্যমে? একটা ডিলিংস এর মাধ্যমে, সমঝোতার মাধ্যমে। যেমন সমঝোতার মাধ্যমে নিলে সেটা চাঁদা হয় না, এই সমঝোতার মাধ্যমে তাদেরকে খালাস দেওয়া হবে। আরো কাউকে, অর্থাৎ অ্যামাউন্টটা যে বাড়িয়ে দিতে পারবে তাকে তখন অপরাধী হিসেবে সাব্যস্ত করা হবে না, বলা হবে তাকে মিসামিসি হয়রানি করা হচ্ছিল, তিনি এটার সাথে জড়িত ছিলেন না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সন্দেহটা ওই জায়গায় গিয়ে ঠেকেছে যে শেখ হাসিনাকেও হয়তো একটা সমঝোতার মাধ্যমে মৃত্যুদণ্ডের জায়গায় ওটাকে রিভিউর মাধ্যমে কমিয়ে এনে তাদেরকে রাজনীতি করার একটা বন্দোবস্ত করা হতে পারে, এরকমই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
এর ভিতরেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কালের কণ্ঠের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনিও কয়েকবার তার যে বক্তব্য সেখানে তিনি কয়েকবার বলেছেন ইউনূস সরকারকে দোষারোপ করেছেন, কয়েকজন উপদেষ্টাকে দোষারোপ করেছেন, আর বিএনপির ভূয়সী প্রশংসা করেছেন। অনেকবার তিনি এই কথা বলেছেন যে বিএনপির প্রচেষ্টার কারণেই এবং 3 বাহিনীর প্রধানের প্রচেষ্টার কারণে আমাকে তারা কিছু করতে পারে নাই। এই যে বিএনপির প্রচেষ্টার কারণে, এটার মাধ্যমে কি রাষ্ট্রপতি বিএনপিকে নতুন করে কোনো বিতর্কের দিকে ঠেলে দিচ্ছেন? এটা কিন্তু ভাববার বিষয়। কারণ তিনি বিএনপিকে এই কারণে বিতর্কের দিকে ঠেলে দিচ্ছেন যে বিএনপি তার পক্ষে ছিল, এখনো আছে। তাহলে কৌশলে তিনি বিএনপিকে ডুবাচ্ছেন না তো? এই প্রশ্ন কিন্তু সামনে এসেছে। আরো কিছু পরিবর্তন যে হয়েছে সেনাবাহিনীর ভিতরে, এখানে ক্ষমতার কিছু কেন্দ্র আছে যে জায়গাগুলোতে কোন জায়গাটা পাওয়ার চর্চা হয়, কোন জায়গাটা বেশি শক্তিশালী। এর ভিতরে সবচেয়ে পদাতিক ডিভিশনের ভিতরে পদাতিক ডিভিশন 24, যেটাকে চট্টগ্রাম অঞ্চল নিয়ে গঠিত, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং পদাতিক ডিভিশন 55, এটা হচ্ছে যশোর এলাকা নিয়ে। এই যশোর এলাকার এটার সাথে 22টা জেলা সংযুক্ত। এই জায়গাগুলোতে যারা দায়িত্ব পালন করে, যেমন 24 পদাতিক ডিভিশনে যিনি দায়িত্ব পালন করেন, তিনি পরবর্তীতে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে। তারপরে সাধারণত দেখা যায় উনি সেনাপ্রধান হন, অর্থাৎ যিনি প্রধানমন্ত্রীর দপ্তরে দায়িত্ব পালন করেন তিনি সেনাপ্রধান হন। এটা হাসিনার আমলে এসে কিছুটা পরিবর্তন হয়েছে, তবে আমরা যদি দীর্ঘদিনের একটা তালিকা দেখি তাহলে এই নিয়মের খুব বেশি ব্যত্যয় হয় না। বর্তমান পিএসও যিনি ছিলেন কামরুল হাসান, অর্থাৎ ডক্টর ইউনূসের সাথে যিনি ছিলেন, তাকে বদলি করা হয়েছে। তাকে বদলি করে কোথায় দেওয়া হয়েছে? নিয়মটা ছিল কি তিনি সেনাবাহিনীর ওইদিকে যাবেন, কিন্তু তার ক্যারিয়ারটা আপাতত শেষ হচ্ছে বলে মনে করা হচ্ছে, কারণ তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে রাষ্ট্রদূত হিসেবে। রাষ্ট্রদূত মানে এটা অনেকটা ওএসডির মতো। তার অপরাধ হচ্ছে, তাকে বলা হচ্ছে যে তিনি জামাত ঘরানার ছিলেন, এরকম একটা অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। আজব ব্যাপার আমাদের দেশে। তার জায়গায় চট্টগ্রাম অর্থাৎ ওই 24 পদাতিক ডিভিশনে যিনি দায়িত্ব পালন করছিলেন মেজর জেনারেল মুশফিকুর রহমান, তাকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল বানিয়ে এখানে পিএসও করা হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তরে তাকে সংযুক্ত করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই যে যশোর অঞ্চল, যেটা 55 পদাতিক ডিভিশন, আগেই বলেছি যে সেটা 22টা জেলা দিয়ে এটা গঠিত। এই 55 পদাতিক ডিভিশনে যাকে জিওসি করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান, তিনি ভারতে কর্মরত ছিলেন দীর্ঘদিন। আর ভারতে তো কারা কর্মরত থাকে বুঝতেই পারছেন, তাদেরকে সেইভাবেই ট্রেন আপ করা হয়। মজার ব্যাপার হচ্ছে ডিজিএফআই এর প্রধান করা হয়েছে কায়সার রশিদ চৌধুরীকে। কায়সার রশিদ চৌধুরী আগে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল, তাকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে, তাকে ডিজিএফআই এর ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ পাওয়ার পরে কিছু বিষয় সামনে এসেছে। বলা হচ্ছে এই কায়সার রশিদ চৌধুরীর আপন চাচাতো ভাই সেলিম আহমেদ, তিনি লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওই যে যখন ডক্টর তাহের, তারপরে তাসনিম, যারা এরা লন্ডনে গেল, এদের উপরে যে ডিম ছুড়ে মারা হলো না, এর নেতৃত্ব দিয়েছিলেন ওই সেলিম আহমেদ, অর্থাৎ এই কায়সার রশিদ চৌধুরীর আপন চাচাতো ভাই। এই যে নিয়োগগুলো, এই নিয়োগগুলোর ভিতরে কেমন যেন একটু অন্যরকম গন্ধ পাওয়া যাচ্ছে। এই গন্ধগুলো, যে গন্ধটা এই সরকারকে সমালোচনার মুখে ঠেলে দিচ্ছে। তারেক রহমানের সরকারকে কিন্তু প্রমাণ করতে হবে যে তারা ভারতের প্রতি নতজানু নয়। কারণ একটি কাজ বাংলাদেশে আপাতত হয়েছে, শেখ হাসিনাকে বিদায়ের মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগ বাদে সমস্ত মানুষের ভিতরে ভারতের প্রতি যে ভারতের যে দাদাগিরি, এইটাকে না বলার একটা মানসিকতা কিন্তু তৈরি হয়েছে। সুতরাং বিএনপি যদি এই পালসটা ধরে চলার চেষ্টা না করে, তাহলে কিন্তু বিএনপিকে এর চড়া মূল্য চুকাতে হবে। মানে ব্রেকিং নিউজ হলো আইসিটির যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভাই, আপনার যদি তাকে কোন ভাষা বলা যায়, তাকে মানে বরখাস্ত করা হয়েছে ফায়ার্ড বলতে গেলে। ই জাস্ট বিন ফায়ার্ড বাই ফ্রম হিজ জব এন্ড রিপ্লেসিং আমিনুল ইসলাম, ওয়ান অফ দি জেন্টলম্যান আই হ্যাভ নেভার হার্ড অ্যাবাউট হিম টু বি অনেস্ট, চিফ প্রসিকিউটর। নাও এটা নিয়ে আলোচনা চলছে। চুপ্পু, রাষ্ট্রপতি চুপ্পু মুখ খুলেছেন, ডক্টর ইউনূসকে উনি স্বৈরাচার দাবি করেছেন, বিকজ ওনাকে নাকি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নাই, এক ধরনের বন্দী করে রাখা হয়েছিল চুপ্পু সাহেবকে। তারপরে আপনার সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল সরকার করেছেন, অনেকগুলো রদবদল হচ্ছে, মানুষের মিশ্র প্রতিক্রিয়া এই বিষয়গুলোতে আছে। পার্টিকুলারলি সেনাবাহিনীর একটা পোস্টে যেটা নিয়ে সমালোচনা হচ্ছে, যিনি সেই ব্যক্তি যিনি আপনার পাকিস্তান, তুরস্ক এবং চীনের সাথে সামরিক চুক্তি বা সামরিক বিষয়টা দেখভাল করার দায়িত্বে ছিলেন, এই বদল কিন্তু ওনাকে আউট করে দেওয়া হয়েছে, মানে অনেক সম্মত পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। এবং এটা অনেকেই মানে স্মিয়ারিং দ্যাট বিকজ এটা মনে করেছেন যে ভারত হয়তো এটা চায় না, এবং ইট ইস ভেরি নর্মাল যে ইন্ডিয়া এটা চাইবে না। কেননা ইন্ডিয়া ওয়াজ ভেরি এংরি এট বাংলাদেশি গভর্নমেন্ট, পার্টিকুলার ডক্টর ইউনূস গভর্নমেন্ট, বিকজ আপনারা জানেন যে পত্রিকাতে আসছে যে মানে ভারতের ষষ্ঠী ডক্টর ইউনূস চলে যাওয়ার পরে, অর্থাৎ ভারতের মানে সরকারে এবং সারা ভারতীয় ষষ্ঠী তার উদযাপন, তার সেলিব্রেট করতেছেন মানে চলে যাওয়ার মানে ইউনূস সরকার চলে যাওয়ার কারণে। তো এটা স্বাভাবিক হবে, কারণ ভারত মোটামুটি প্রত্যেকটা জায়গাতেই পরাস্ত ছিল, পরাজিত ছিল ডক্টর ইউনূসের মানে ইউনূস গভর্নমেন্টের সময়। আপনি যদি সূক্ষ্মভাবে এবং খুব পর্যবেক্ষণ করেন, দেখবেন যে ভারত যা চেয়েছিল কোনটাই পারেনি বাংলাদেশের সাথে ডক্টর ইউনূসের উপস্থিতির কারণে, যে কারণে এক ধরনের ভীত সন্ত্রস্ত ছিল ভারত ডক্টর ইউনূসকে নিয়ে, যে কারণে ডেসপারেটলি দে ওয়ান্টেড অ্যান ইলেকশন এন্ড ওয়াজ এক্স্যাক্টলি হেল্ড। এবং এখন দলীয় সরকার এসেছেন, দলীয় সরকার এসে স্বাভাবিকভাবেই আমরা অনেক মেকানিজম দেখতে পাচ্ছি, উইচ ইজ কমপ্লিটলি, আমি যদি মনে করি যে ভারতের পক্ষে যাচ্ছে, ডেফিনেটলি ভারত এগুলো ওয়ান। আমার দুঃখ লাগে এতটুকু, কি ধরেন
আমার আশা ছিল ধরেন বিএনপি বা তারেক রহমান সাহেব ওনার বাবা মায়ের পরিচয় বা ওনার যে, তারপর আমার এখন আশা আছে, আমি আশা চাই নাই যে আমরা চাই যে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশটা মুক্ত থাকুক। এটা এখন আমরা দেখবো অনেকগুলো বিষয় আছে, পার্টিকুলারলি মানে তিস্তা প্রকল্পটা কোনোভাবে ব্যস্ত যায় কিনা। চায়না ইজ ভেরি অ্যাক্টিভ রাইট নাও। কোনো কারণে তিস্তা প্রকল্প বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত, এটা ভারত চাইবে না, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, এটা ভারত চাইবে না। এবং তারা এখানে মেকানিজমটা করার চেষ্টা করছে যে কোনোভাবে হোক না কেন তারা চায় এটা বাদ দিতে, এবং তারা ভেরি ডেসপারেট, তারা মনে করে। এবং তো এখানে বলে রাখি যে কনস্ট্রাকটিভ সমালোচনা করা দরকার, মানে আমাদের সরকারের বিরুদ্ধে মানে অপপ্রচার নয়। এটা কিছু ক্ষেত্রে ডেফিনেটলি মন্ত্রিসভার যে সেটআপ আছে সেই সেটআপে ভারত উৎফুল্ল এবং উচ্ছ্বসিত হওয়ারই কথা। কাজ কি হবে আমরা জানি না, তবে ডেফিনেটলি উচ্ছ্বসিত হওয়ার কথা, আমি এটা নির্দ্বিধায় বলতে পারি, এবং তারা নিশ্চয় হয়েছে তাই। এখন বিশেষ করে 3টা প্রকল্প আমাদের, যেটা হচ্ছে পাকিস্তানের কাছ থেকে আপনার তাদের যে জেট, আপনার এই যে পাকিস্তানি মানে আপনার এয়ারক্রাফট কিনা, তারপরে আপনার এই যে জেট C-10 যেটা চীন থেকে, এটা এবং তিস্তা প্রকল্প তুরস্ক থেকে, এগুলো যদি বাদ দেওয়া হয় এটা খুবই আনফরচুনেট হবে, which is India. I mean, we'll look at it desperately because they are very concerned about it. আমি আবার বলছি যে আমরা দুঃখ লাগে যে আমরা রাজনীতিবিদরা কেন আমরা ভারত থেকে বেরোতে পারতেছি না। এটা খুবই দুঃখজনক। এটার সমস্যা কোন জায়গায় এখন পর্যন্ত বুঝতে পারলাম না, যে তারা কেন মনে করেন ইন্ডিয়া ইজ এ গ্রেট ফোর্স এবং ইন্ডিয়া ছাড়া ক্ষমতা থাকা যাবে না এবং আসা যাবে না। এটা ইন্ডিয়া এটা প্রতিষ্ঠা করে ফেলছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তো আমরা এখান থেকে বেরিয়ে আসবো বলে আমরা মনে করি, এবং এখন আমরা আশা ছাড়িনি। যদিও সরকার 1 সপ্তাহ যায় নাই, সরকারের অলরেডি মানুষের মানে অস্বস্তি এবং প্রচুর সমালোচনার শিকার হচ্ছে সরকার কয়েকজন মানে মন্ত্রীর মানে ব্যাফাস মন্তব্যের কারণে। পার্টিকুলারলি আপনি যদি দেখেন নাম্বার 1 মানে যিনি শুরু করেছিলেন সেটি হচ্ছে যে আপনাদের রবিউল ভাই, উনি একটা মন্তব্য সমঝোতার ভিত্তিতে চাঁদা নেওয়া। তারপরে ইকবাল হাসান মাহমুদ চুকু উনি বলেছেন যে আপনার ইনকিলাব এইটাতে শোনার সমস্যা আছে। এই কথাগুলো বিশেষ করে চাঁদার ব্যাপারটা আলাদা একটা বাংলাদেশি ইস্যু, রবিউল ইসলাম টুকু সাহেবের যেটা বক্তব্য, এটা ডেফিনেটলি এটা মানে ইন্ডিয়ানরা চায় না তারা এই শব্দগুলো, এগুলো পাকিস্তান তারা মনে করে ইট ইজ ইম্পোর্টেড ফ্রম পাকিস্তান অ্যাকচুয়ালি, এবং এটা এই কথাগুলো তাদের বিরুদ্ধে ইউজ হয়েছে অতীতে, এজন্য তারা ডেফিনেটলি এটা চাইবে না তারা, এবং তারা এগুলো পছন্দ করে না। তো তাদের সাথে তাদের যোগাযোগ আছে, তাদের দিয়ে বলানোর চেষ্টা করে এই জিনিসটা। এবং যদি উনি প্রচন্ড সমালোচনার শিকার হয়েছে, একটু আগে আমি পোস্ট দিয়েছিলাম বেগম খালেদা জিয়া, খালেদা এই নামটাও কিন্তু মানে উনি অ্যারাবিক নাম, এটা মানে খালিদ শব্দ থেকে এসেছে একটু আগে। তখন দেখেন নাম এভাবে যে কোন নাম আসতে পারে, এটাকে ইস্যু করা নাই বড় মানে মারাত্মক ভুল। এবং এই ইনকিলাব আমি নিজে তো এটা নিয়ে বলি নাই, আমি যেটা পোস্ট দেই নাই, কিন্তু এটা থাকলে সমস্যা কোন জায়গায়, এটাকে টার্গেট করা যাবে না। এবং দুঃখ লাগে আমরা দেখেছি আমাদের অনেকেই যে জুলাই বিপ্লব এবং জুলাইকে খুব বেশি হিংসা এবং ঘৃণা করা, এর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো শুরু করেছেন। যদি বিএনপির কেউ করেন এটা খুবই দুঃখজনক, এটা আমাদের মানুষ যারা এরা যদি করেন। আর আওয়ামী লীগ করবে, কারণ আওয়ামী লীগের অস্তিত্বটাকে বিনাশ করে দিয়েছে জুলাই, এবং মানুষ একটা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে, এবং মানুষ দে আর নট হ্যাপি উইথ দিস স্টাফ। তারপরে চাঁদাবাজির বিষয় যদিও সরকার এবং দলের অনেকেই চেষ্টা করতেছেন এটাকে থামিয়ে রাখার জন্য, তবে চাঁদাবাজি হচ্ছে না তা নয়, তবে ডেফিনেটলি চাঁদাবাজির বিরুদ্ধে এক ধরনের গণজাগরণ শুরু হয়েছে বাংলাদেশে। বিশেষ করে অন্তত 79টা যেটা জামাতের আছে তারা যুদ্ধ ঘোষণা করেছেন চাঁদাবাজির বিরুদ্ধে। এবার ঢাকাবাসী, এবার আমি নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশের মোট যে মানে বাৎসরিক চাঁদাবাজি হয় তার একটি 60% কম হবে এবার। এটা কারণটা কেন? এটা কারণটা এই কারণে যে জায়গাতে সবচেয়ে বেশি চাঁদা উঠে সারা বাংলাদেশের তুলনায়, মানে বাংলাদেশের এভারেজের সবচেয়ে বেশি গাবতলী, সায়দাবাদ, আপনার খারওয়ান বাজার, আর কোনটা এই মানে মোট চাঁদাবাজি যে জায়গাগুলোতে, এগুলোতে এমপি হলেন এবার আপনার জামাতের এমপি। তো তারা স্বাভাবিক তারা চাঁদা নেয় না, খায় না, এবং তাদের অনুসারীরা যারা তারাও চাঁদা খায় না, চাঁদা নেয় না, তো স্বাভাবিকভাবে এবং তারা যুদ্ধ ঘোষণা করেছেন চাঁদাবাজির বিরুদ্ধে। তো আমি মনে করি যে এই আসনগুলোতে চাঁদাবাজি হবেই না, একদম বিলকুল। হঠাৎ করেই রাজনীতিতে আওয়ামী লীগ নিয়ে তুমুল আলোচনা। এক কথা বলে আওয়ামী লীগ নিয়ে রাজনীতিতে তোলপাড়। আওয়ামী লীগ অনেকটা খুশি, কিন্তু মজা বুঝছে বিএনপি। জামাত শিবিরের জন্য এটা একটা খুশির সংবাদ। দর্শক, আওয়ামী লীগের অফিস চলছে, আওয়ামী রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চিপ্পু পায়ের উপর পা তুলে ইউনূসকে দায়ী করছেন, তারেক রহমানের এপিস করছেন, এতে আওয়ামী লীগের লোকজন খুশি। কিন্তু এই খুশি তাদের জন্য একটা বলে নেন, কিন্তু কঠিন বার্তা হচ্ছে মূলত বিএনপির জন্য। এবং আওয়ামী লীগের জেলা সেক্রেটারি সাবেক 2 বার এমপি, তিনি জামিন পেয়েছেন। আমি যখন আলোচনা করছি তখন জামিন পেলে যে মুক্তি পাবেন তা না, কারণ অন্য মামলায় অ্যারেস্ট দেখানো হয়, জেল থেকে গ্রেপ্তার করা যায়, জামিন তিনি মুক্তি পাক, এটা আমি প্রত্যাশা করি। তা আওয়ামী লীগের সাবেক এমপিরা অনেকেই জামিন পাচ্ছে। বিশেষ করে আজকে বরিশাল জেলা আওয়ামী লীগের সেক্রেটারি জামিনের মুক্তির খবরটা ভাইরাল হয়েছে। যদিও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে যে জামিনের মুক্তির খবর তোমরা ফেসবুকে প্রচার করবা, গোপন রাখবা 2 মাস। কিন্তু মজার বিষয়, এগুলো স্বাভাবিকভাবে অনলাইনে ছড়িয়ে পড়বে, পক্ষের লোক বিপক্ষের লোক সবাই মিলে এটা প্রচার করবে। পক্ষের লোকজন আলহামদুলিল্লাহ বলে, বিপক্ষের লোকজন উদ্বেগ প্রকাশ করে সেটা প্রচার করবে। দর্শক, এইসব কারণে আওয়ামী লীগ রাজনীতিতে এখন ভেরি মাচ রেলেভেন্ট। কিন্তু এই রেলেভেন্টের মধ্যেই সবথেকে ইন্টারেস্টিং খবর, মানুষ এই খবরে খুশি। এই খবরে যেখানে পুরো জাতি ক্ষুব্ধ হওয়ার কথা, আওয়ামী লীগের প্রতি তাদের ক্ষোভ বেড়ে যাওয়ার কথা, কিন্তু এখানে খুশি, সবাই খুশি। খবর, আওয়ামী লীগের হামলায় বিএনপির 4 নেতাকর্মী নিহত। নড়াইলে আওয়ামী লীগের একজন ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান ওরফে খায়ের বিএনপির 4 জনকে সারি খাওয়ার সময় কুপিয়ে হত্যা করেছেন। বিএনপি অবশ্য এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বিএনপি নেতাকর্মীরা মাইক খেয়েছেন। বিএনপি শুধু এটা না, এই যে আওয়ামী লীগ এর আগের একদিন আগের খবর, পিরোজপুরের ইন্দুগানিতে বিএনপির 5 জনকে আওয়ামী লীগের লোকজন পিটিয়ে মাথাটা ফাটিয়ে একদম উপজেলা স্বাস্থ্যকেন্দ্র রাখেনি, তাদেরকে জেলা হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিএনপি আওয়ামী লীগের মার খাওয়া শুরু করেছে, এবং মার খাবে, ভয়াবহ মার খাবে, এটা অনিবার্য। কেন আমি আসছি, এবং এটা জামাত শিবিরের জন্য সুখবর। হ্যাঁ, আওয়ামী লীগ যত জামিন পাবে, আওয়ামী লীগ যত সক্রিয় হতে পারবে, আওয়ামী লীগ রাজনীতিতে যত রেলেভেন্স পাবে, বিএনপি তত মার খাবে, এবং জামাত শিবিরের জন্য এটা হবে ব্লেজিং। দর্শক, এখানে আরেকটা নির্দেশ, নিজাম হাজারি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে কেউ জামিনের খবর পোস্ট করবেন না ফেসবুকে। যাই হোক,
আওয়ামী লীগ নিয়ে আলোচনা হচ্ছে। এখন বিএনপির ফল কি এটা তো দেখছেন যে বিএনপির 4 জনকে জরিমানা করে দিয়েছে আওয়ামী লীগ। এর আগে পিরোজপুরে 5 জনকে যে ভয়াবহভাবে হামলা করেছে তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, একজনকে অচেতন অবস্থায় স্থানীয় জনতা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। কেন বিএনপি মার খেতে থাকবে? এতে জামাতের লাভটা কি? জামাত আওয়ামী লীগের সাথে কোনো ঐক্য করতে যাবে না, কিন্তু অটৈক্য হয়ে যাবে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, ভবিষ্যতে আওয়ামী লীগ যদি ফিরে আসতে পারে, ক্ষমতা আসতে পারে, জামাতও মার খাবে, কিন্তু সেটা সুদূর পর হতো। প্রথমে এটা বুঝলেন যে বিএনপি যে খেলাটা খেলছে, আওয়ামী লীগকে নরমালাইজ করে দিচ্ছে, জামিন দিচ্ছে যে জামাত আওয়ামী লীগ মারামারি করবে, আমরা নির্বিঘ্নে দেশ চালাই। বিএনপি থিওরি হচ্ছে এটা, কিন্তু এই থিওরি চলবে না। এটা একদম অ্যাবসার্ড। কারণ কি? কারণ হচ্ছে মারামারিটা বাদে কি নিয়ে, আর আদর্শিক বিরোধ এটা কোন সময় আসে? দেখেন, রাজনীতিতে আদর্শিক বিরোধ কথাটা মূলত একটা ফালতু কথা। রাজনীতিতে সরাসরি ইন্টারেস্ট নিয়ে কনফ্লিক্ট হয়। ইন্টারেস্ট হচ্ছে সবকিছুর মূল। যেমন আপনি সহজভাবে দেখেন যে জামাত চরমনায় কি ঐক্য, জামাত চরমনায় ভাই ভাই কত স্লোগান, মনে নেই? আমরা তো আলোচনা করতাম, কিন্তু সেই এখানে কি আদর্শ আকিদা এগুলো কি ছিল? এগুলো সব উধাও হয়ে গেছে। ইন্টারেস্ট ছিল, কাছাকাছি এসেছিল, ইন্টারেস্ট ফুরিয়ে গেছে, এখন জামাত চরমনায় একে অপরকে মুনাফিক বলে। তো আসলে রাজনীতিতে আদর্শ আকিদা এগুলো একদম অনুপস্থিত, ইন্টারেস্ট হচ্ছে সব। এখন জামাতের সাথে আওয়ামী লীগের আদর্শিক দূরত্ব, হ্যাঁ, এই দূরত্বের কারণে আওয়ামী লীগ জামাতকে মারবে অথবা আওয়ামী লীগ জামাত মারামারি হবে। এটা যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে, ক্ষমতা আসার পর যদি আবার ফেসিস্ট করতে চায়, তখন জামাত নিধন করতে এই যে আদর্শিক দূরত্ব এটা লাগবে, সেটা অনেক পরের বিষয়। এখন যে রাজনৈতিক সংঘাত সংঘর্ষ হবে এটা ইন্টারেস্ট রিলেটেড, এটা আদর্শিক না। আর অতীতে জামাত যা ছিল, এখনকার জামাত তো তা না। এখনকার জামাত তো প্রচন্ড শক্তিশালী জামাত, প্রধান বিরোধী দল এবং জামাতের রুট লেভেলে মারাত্মক শক্তি। অর্থাৎ এই জায়গায় আওয়ামী লীগ চাইলেও জামাতের সাথে মারামারি পারবে না। আর দ্বিতীয় কথা, পারবেই না, মারামারি এখন পারবে না। আওয়ামী লীগ তো ক্ষমতা আসেনি। আওয়ামী লীগ এখন কি চায়? আওয়ামী লীগ তো ক্ষমতা এসে আদর্শিক ধোয়া তুলে ফেসিজম কায়েম করতে চায় না, ভিন্নমত দমন করতে চায় না। আওয়ামী লীগ চায় রাজনীতি কোনো রকম প্রাসঙ্গিক থাকা, একটু জামিন টামিনে মুক্তি পেয়ে মোটামুটি একটু বেঁচে থাকা, যেটা ইউনূস আমলে পারেনি। এটা অনিবার্য বাস্তবতা ছিল, কারণ তার গণহত্যা করে তাদের পতন হয়েছে। এখন আওয়ামী লীগের সাথে সংঘাত সংঘর্ষ যেটা হবে কি নিয়ে, এই যে দেখেন নড়াইলে বিএনপির কারা আওয়ামী লীগকে মিথ্যা মামলা দিয়ে ঘুরিয়েছিল, কারা বিএনপির কারা আওয়ামী লীগ নেতাদের দোকান দখল করেছিল, মাছের গেট দখল করেছিল, বাগান দখল করেছিল। এটা তো জামাত কেউ করেনি, এটা তো করেছে বিএনপির লোক। মাত্র বিএনপি আওয়ামী লীগ সংঘাত এইসব ইন্টারেস্টকে কেন্দ্র করে অনিবার্য। আওয়ামী লীগ একটু শক্তি পেলেই বিএনপির ওই লোকদেরকে ধরবে যে তুই আমার দোকান দখল করছিস, তুই আমার বাগান দখল করেছিস, তুই আমার মাছের গেট দখল করেছিস। জামাত তো কিছু দখল করে নাই, জামাত তো আওয়ামী লীগ পেটাতেও জানি। তাহলে এখানে জামাতের সাথে সংঘর্ষ হবে কেন? আপনি খোঁজ দেখেন এলাকায় যারা জামাত করে তারা ভদ্র, কারোর সাথে বিএনপির সাথে তাদের স্বার্থগত দ্বন্দ্ব নাই। বিএনপির সাথে দ্বন্দ্ব হতে পারে ক্ষমতাসীন আর বিরোধী দল, এই। কিন্তু মানুষ যে কারণে মারামারি করে, তুই আমার কাউন্টার দখল করছিস, তুই আমার জমি দখল করছিস, এটা নিয়ে এই জায়গাটা জামাতের নতুন শিখ। অতএব আমরা দেখেন, যেহেতু বিএনপির সাথে মারামারি বাড়বে আওয়ামী লীগের, অলরেডি বিএনপি হত্যা করা শুরু করেছে আওয়ামী লীগ, এবং এটার সামনে প্রতিনিয়ত ঘটতে থাকবে। একটু অতীতে যাই চলেন। 5ই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পর ওনার পদত্যাগ পত্র নিয়ে অনেক রকম কথা হয়েছে, কিন্তু আমাদের মহামান্য রাষ্ট্রপতি কিন্তু বলছিল যে আমার কাছে পদত্যাগ পত্র দিয়ে গেছে। আবার একটা ইন্টারভিউতে বলছিল যে আমি জানি না, আরো কিছু কথা উনি বলছিল। কিন্তু ওই ইন্টারভিউতে, এটা ছিল বোধহয় মানব জমিনের ইন্টারভিউ, ওই ইন্টারভিউতে উনি বলছিল যে কি কারণে যেন শেখ হাসিনা উনাকে পছন্দ করতো না, উনি যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতো না, উনি সালাম দিলে নিত না, মানে উনাকে দূরে ঠেলা দিছে শেখ হাসিনা, এরকম একটা কথা বলছে। অনেকের মনে একটা সিম্পেথি আসছে, তাই না, যে আয় হায় উনাকে এত অবহেলা করতো, যাই হোক থাকুক মানুষটা। এখন দেখেন আবার একই ঘটনা, হ্যাঁ ভাই একই ঘটনা। কেমনি একই ঘটনা হইলো? শেখ হাসিনা 5ই আগস্টে যাওয়ার পর উনি যে কথাগুলো বইলা আমাদের সিম্পেথি নিছে। এখন দেখেন এই যে আমাদের নির্বাচন হইলো, নির্বাচনের শপথ নেওয়ার পর উনি একটা ইন্টারভিউ দিছে। ওই ইন্টারভিউতে উনি যা কিছু বলছে, ওই শেখ হাসিনার ব্যাপারে যা বলছিল ঠিক ওই একই রকমই কথা ডক্টর ইউনূস স্যারের বিরুদ্ধে। ডক্টর ইউনূস স্যার ওনাকে অবহেলা করছে, ওনার সাথে যোগাযোগ করতো না, বিদেশে গেলে আইসা ওনাকে টেলিফোন দিত না, এবং আমেরিকার সাথে কি কি চুক্তিপত্র করছে ওনাকে জানায় নাই। ওনার 2বার বিদেশে যাওয়ার সুযোগ হয়েছিল, ওনাকে যাইতে দেয় নাই। কাতারের আমির সাহেব ওনার জন্য অপেক্ষা করতেছিল, উনি যাইতে পারে নাই। ওনার কোনো বাণী বা ওনার কোনো নিউজ পেপারে ছাপতে দিত না। মোট কথা ওনাকে বন্দি করে রাখছে। এই কথাগুলো উনি বলছে। পুরো ইন্টারভিউটার মধ্যে দেখবেন টোটাল টার্গেটটাই কিন্তু ডক্টর ইউনূস স্যার। ওই একই ঘটনা আবার দেখেন, একই ঘটনা 5ই আগস্টের পর শেখ হাসিনার বিরুদ্ধে যেরকম অভিযোগ, এখনো কিন্তু সেম অভিযোগই, কিন্তু আরো বড় কইরা, আরো বোল্ডলি। এই মুহূর্তে তো ভাই উনি পুরো বিএনপির মধ্যে হিরো। হ্যাঁ, আমার তো মনে হইতেছে রাষ্ট্রপতি চেঞ্জ করার দরকার নাই, ওনাকে রাইখা দেওয়া উচিত। কারণ উনি তো বলছে যে আমাকে এখানে টিকায় রাখছে বিএনপির কারণে উনি টিকায় আছে, এবং আর্মি ভাইরা নাকি ওনাকে বলছে যে আপনাকে ধরে রাখতেই হবে, আপনি না থাকলে তো দেশের সংবিধানই থাকে না, আপনাকে থাকতে হবে, আমরাও আছি আপনার সাথে, এইভাবে টিকায় রাখছে। এখন আসি মূল কথায়। দেখেন ইতিহাস কি বলে। ইতিহাস কিন্তু বলে বন্ধুর প্রশংসার চেয়ে শত্রুর স্বীকারোক্তি অনেক বড় প্রমাণ, শক্ত প্রমাণ। হ্যাঁ, বন্ধুর প্রশংসার চেয়ে শত্রুর স্বীকারোক্তি অনেক বড় প্রমাণ। কি প্রমাণ? এই যে আমরা বইলা বেড়াইতাম না, বেইমানি করছে ডক্টর ইউনূস স্যার, বেইমানি করছে জুলাইর সাথে, ওদের সঙ্গে তলে তলে হাত কইরা ওদেরকে ক্ষমতা এনে দিছে। আবার ওই যে খলিল সাহেব এখানে মন্ত্রী বানায় দিছে, এই খলিল সাহেবই লন্ডনে যায় সবকিছু ঠিকঠাক কইরা ক্ষমতা দিয়া চুপচাপ ডক্টর ইউনূস এখন বিদেশে চলে যাবে কিছুদিনের মধ্যে সেফ এক্সিট নিয়া। তার মানে উনি জুলাইর সাথে বেইমানি করছে। এখন দেখেন এখানে যে কথাবার্তাগুলো বলছে মহামান্য রাষ্ট্রপতি, যে কথাগুলো বলছে, ওনার কথা থেকে বোঝা যায় যে ওনার শত্রু ছিল ডক্টর ইউনূস। তার অর্থ কি দাঁড়ায়? ডক্টর ইউনূসের শত্রু উনি, ওনার শত্রু ইনি। এখন দেখেন শত্রুর স্বীকারোক্তিতে বোঝা যাচ্ছে ডক্টর ইউনূস কোন রকম বেইমানি করে নাই জুলাইর সাথে, উনি জুলাইকে
মুখে ধারণ করে তো। উনি বহুবার বলছে এই জুলাই কথা, উনি বেইমানি করতে পারে না। ওনার সমস্ত মেধা দিয়া উনি একটা জিনিস তৈরি করছিল, সেটা একটা কাঠামো। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনের নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।